খারাপ অবস্থায় চলে গেছিল এই জায়গাটা, মানে উনি পার্ট টাইম ছেলেকে মানে রেখে নিজের কাছ থেকে নিজের পকেট থেকে চোদ্দ লাখ টাকা খরচা করে রেখেছিল। চলে এবার রোড বন্ধ করো। তোল 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 ওপরে তোল, তুলে বেরিয়ে যা, তুলে বেরিয়ে যা। বুঝিও না। মাঝখান দিয়ে, সাইড দিয়ে, সাইড দিয়ে। আমাদের মুখটা কি সুন্দর, দেখো দেখো। এরকম বলতে নেই। আমাদের বাস্তবিক জীবনের আর একজন অংশীদার, বাংলার প্রতি কর্তব্য বিশ্বাস। নাটক বেঁচে থাকবে, এটা বাংলার বাঙালির অধিকার। মিনার্ভা থেকে স্টার, নাটক বেঁচে থাকবে, এটা বাংলা, এটা বাঙালির অধিকার। বৌদি এদিকে মুখটা একবার। হ্যাঁ না আমাকে চলে যেতে হবে, স্টার্টটা করে দিও। না স্টার এক্ষুনি স্যার, এই মুখে এসে গেছে স্যার।
উত্তর কলকাতায় থাকে। আপনারা জানেন উত্তর কলকাতা একটা সময় ছিল যখন বিভিন্ন রঙ্গমঞ্চগুলো শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, বিদেশের মানুষকেও আকর্ষিত করেছে বিভিন্ন নাটক দেখার জন্যে। আমরা দেখেছি হাজার রজনী পার হয়ে এরকম বহু নাটক, কিন্তু আজ এগুলো হারিয়ে যাচ্ছে। আমরা তাই জন্য পশ্চিমবঙ্গ সরকারের আমি এসে গেছি। মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের উদ্যোগে মিনার্ভা থিয়েটার, যার সামনে আমরা দাঁড়িয়ে আমরা উদ্যোগ গ্রহণ করিয়েছি রাজ্য সরকারকে দিয়ে, নাট্যপ্রেমী মানুষদের উদ্যোগে এটা হয়েছে। আজকে তার সংস্কারের কাজ চলছে পুরো দমে, এবং আমরা মনে করি যে আজকে এই মিনার্ভা থিয়েটার আগামী দিনে এই নাট্যপ্রেমী মানুষদের কাছে একটা পীঠস্থান হবে। তারা বিভিন্নভাবে এই মঞ্চটিকে ব্যবহার করতে পারবে এবং আমাদের পুরনো ঐতিহ্যের জায়গায় আমরা ফিরে যাব। নতুন প্রজন্মকে জানাতে হবে, সেই জানাতে গেলে প্রবীণদের উদ্যোগ নিতে হবে। তাই যারা প্রবীণ মানুষ তাদের কাছে আমার একান্ত আবেদন, আসুন আমরা সবাই মিলে নতুন প্রজন্মকে আমাদের কৃষ্টি সংস্কৃতি, আমাদের পরম্পরা সম্বন্ধে ওয়াকিবহাল করি এবং নাটক করতে দেখতে উৎসাহিত করি। বর্তমানে যেভাবে আমাদের ইলেকট্রনিক্স মিডিয়াগুলো যে প্রচারের জায়গায় এসছে, যেভাবে সংবাদ পরিবেশন করছে, যেভাবে বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করছে, আমরা মনে করি না যে নতুন প্রজন্মের কাছে এটা খুব একটা উৎসাহজনক। বরং বলা যায় যে নতুন প্রজন্মকে কুপথে চালিত করছে। এর বিরুদ্ধে আমাদের সবাইকার সোচ্চার হওয়া উচিত এবং আজকের এই পদযাত্রা তারই একটি অঙ্গ হিসেবে আমরা মনে করি। আমি সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ধন্যবাদ ও নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানে আমি শেষ করছি। এতক্ষণ দাদা হাতে দাও, ওটা হবে, পরে হয়ে যাবে। এই মুহূর্তে আপনারা দেখছেন মিনার্ভা থেকে স্টার বাংলা ও বাঙালির কাছে নাটককে বাঁচিয়ে রাখা এটা আমাদের অধিকার। এই স্লোগান এই এটা কি লাইন হলো? সুতানটি আনন্দমের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে
আমরা 3 দিন ব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করেছি এখানে, আজ তার প্রথম দিন। আজকের দিনটা আমরা সম্পূর্ণভাবে উৎসর্গ করেছি আমাদের মাতৃজাতির উদ্দেশ্যে, মেয়েদের উদ্দেশ্যে, নারীদের উদ্দেশ্যে। আপনারা পরপর দেখবেন এই অনুষ্ঠান কী কী হবে। প্রথমেই আমাদের এই উদ্বোধনের একটা পার্ট রয়েছে, সেটা থেকেই যায়। চিরাচরির প্রথায় যে শুরুটা হয়, তার আগে আমি আমাদের সংঘের সভাপতি শ্রী প্রদীপ দাসকে অনুরোধ করব, আমাদের এই 25 বছর উদযাপন কমিটির সভাপতি শ্রদ্ধেয় শ্রী অশোক চৌধুরী মহাশয়কে নিয়ে আমাদের মঞ্চে উপস্থিত হতেন। এরপর আমি অনুরোধ করব আমাদের এই 25 বছর উদযাপন কমিটির কার্যকরী সম্পাদক শ্রী অনুপ কুণ্ডুকে, যে আমাদের মাননীয় শ্রী অসীম ভট্টাচার্য মহাশয়কে আমাদের মঞ্চে নিয়ে আসতেন। এরপর অনুরোধ করব আমাদের সদস্যা চৈতালি দিকে, চৈতালি রায়, ওনাকে অনুরোধ করব শ্যামলী বসু মহাশয়কে আমাদের মঞ্চে নিয়ে আসতেন। আমি প্রদীপ দাকে অনুরোধ করছি আমাদের এই সভা আলোকিত করবার জন্যে। আর বিলম্ব না করে আমাদের অনুষ্ঠান শুরু করি। প্রথাগত রীতি অনুযায়ী প্রথমে প্রদীপ জ্বালিয়ে আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধন করছেন মাননীয় শ্রী অশোক চৌধুরী মহাশয়। এরপর ব্যাচ পরিয়ে দিচ্ছেন বৈশাখী দাস, ধরাশ্রী মল্লিক এবং আমাদের চৈতালি দি। এবং পুষ্পস্তবক হাতে তুলে দিচ্ছেন ধরাশ্রী মল্লিক। আসলে সঙ্গীত ছাড়া আমরা ভাবতেই পারি না, তাই সেই একই কথা বলছি। প্রথাগত রীতি অনুযায়ী উদ্বোধন সঙ্গীত দিয়ে আমরা এই অনুষ্ঠানের সূচনা করছি। আবারও উদ্বোধন সঙ্গীত পরিবেশন করছেন মৈত্রেয়ী বসু।
প্রাণে সোহে বিকশিত প্রীতি কুসুম হে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত প্রীতি কুসুম হে বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে জীবনলতা অবনতা তব চরণে জীবনলতা অবনতা তব চরণে হর্ষগীত উচ্ছ্বসিত হে সন্ত সমাগমে হর্ষগীত উচ্ছ্বসিত হে হর্ষগীত উচ্ছ্বসিত হিরণ মগন গগনে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে। এই মা রেখা দাস আমাদের এই উদ্বোধন সঙ্গীত পরিবেশন করেছিলেন। আজ তার কন্যায় এখানে পরিবেশন করলেন। এরপরে আমরা এগোচ্ছি আস্তে আস্তে আমাদের পরবর্তী অনুষ্ঠানে। আমরা আমাদের অতিথিদের বরণ করেছি, এরপর আমরা তাদের হাতে একটা স্মারক তুলে দেবো সুতানুটি আনন্দমের পক্ষ থেকে। স্মারকটি তুলে দেবেন আমাদের এই সভাপতি শ্রী প্রদীপ দাস। প্রথমে শ্রদ্ধেয় শ্রী অশোক চৌধুরী মহাশয়কে, আমাদের শ্রদ্ধেয় স্যার অসীম ভট্টাচার্য মহাশয়কে, এবং শ্রদ্ধেয় শ্যামলী বসু মহাশয়কে। ওনার সম্বন্ধে আরেকটু বাদে বলছি। আমি অনুরোধ করব এবার মনীন্দ্র কলেজের প্রাক্তন অধ্যাপক, প্রাক্তন অধ্যক্ষ শ্রী অশোক চৌধুরী মহাশয়কে, আমাদের এই 25 বছর পূর্তি গোড়া থেকে উনি আছেন আমাদের সঙ্গে, সবসময় আমাদের পাশে রয়েছেন, একজন কি বলবো মেসোমশাই দাদা হিসেবে। আমরা তাকে অনুরোধ করব আমাদের সম্বন্ধে কিছু বলতে। মঞ্চের বন্ধুরা আর আমার সামনের বন্ধুরা, একটু যন্ত্রণা আপনাদের সইতেই হবে। একটু আগে এটাই বলা হচ্ছিল যে কিছু বাধাগত রীতি মানতেই হয়। আমি জানি আপনারা কেউই আমাদের এখানে যারা আছে আমাদের বক্তব্য শুনতে আসেননি, যা শুনতে এসছে সেটা পরে আসছে। কিন্তু ওই বিয়ে বাড়িতে ভোজের আসরে ঢুকতে গেলে আগে যেমন কলা গাছটাকে পেরোতেই হবে, তেমনি আমাদের সেই কলা গাছের ভূমিকা আমাদের না পেরিয়ে মূল ভোজের আসরে আপনারা যেতে পারবেন না। আমি বেশি কিছু বলবো না। আমি আসলে এই যে ক্লাব সুতানুটি আনন্দম, তার কথা খুব বেশি দিন জানতামও না। আমার বন্ধু প্রদীপ অনুজতুল্য ওই আমাকে ভিড়িয়েছে। তারপর এদের যে এই রজত জয়ন্তী বর্ষের সূচনার যে অনুষ্ঠান রবীন্দ্র নজরুল, তাতেও আমি ছিলাম। গত রবিবার এদের সঙ্গে পায়ে পা মিলিয়ে হেঁটেছি।
আমার শুধু এটাই বলবার যে একটা ক্লাব আজকের দিনে 25 বছর টিকে আছে, এটাই তো একটা বড় কথা। একটা ক্লাবের পক্ষে এই জাতীয় ক্লাব যাদের মূল থিয়েটার চর্চা করাই মূল কাজ, তার সঙ্গে অন্যান্য কিছু সাংস্কৃতিক চর্চাও নিশ্চয়ই করে, এরা 25 বছর টিকে আছে, এটা বড় কথা। এই 25 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে এরা আগামী দিনে আরও এগিয়ে যাবে। আমরা থাকবো না, কিন্তু এদের সুবর্ণ জয়ন্তী হবে, হীরক জয়ন্তী হবে, এটাই আজকের দিনে আমাদের প্রত্যাশা। সেই শুভেচ্ছা আমি রাখছি এবং এদের উদ্যোগ সফল হোক, 3 দিনব্যাপী এই অনুষ্ঠান সফল হোক। হলটা যদি ভরে যেত তাহলে খুবই ভালো লাগতো, হয়তো ভরে যাবেও, ওই আমাদের পালাটা শেষ হলে তারপর হয়তো মানুষজন আসবেন। 3 দিনের একটা অনুষ্ঠান করছে, এটাও বড় কথা, যে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে এই অনুষ্ঠানটা করতে এরা করতে পারছে। নিশ্চয়ই আপনারা সহযোগিতা করেছেন বলেই পারছে। একা তো কেউ চলতে পারে না, মানুষের সাহায্য নিয়ে এগোতে হয়। আগামী দিনে এই প্রতিষ্ঠান আরও বড় হবে, আরও ভালো করে সুস্থ সংস্কৃতির চর্চা করবে, থিয়েটার চর্চা করবে, এটাই আমরা চাই। ব্রেক বলেছিলেন থিয়েটার কেন করব? আমাদের বুদ্ধিকে শানিত করার জন্য আমরা থিয়েটার করি। থিয়েটার চর্চা এরা করুক, আরও বেশি করে নাট্য সাহিত্য পড়ুক, বেশি করে নাটক দেখুক, আর বেশি করে নাটকের প্রযোজনা করুক, এবং সংস্কৃতির অন্যান্য যে দিক সেগুলোরও চর্চা রাখুক। এই আশা রেখে, এই বলিষ্ঠ প্রত্যয় রেখে সকলকে অভিনন্দন জানিয়ে, বিশেষ করে আমার বন্ধু প্রদীপকে এই নতুন তরুণ বন্ধুদের সঙ্গে মিলিত হবার সুযোগ যে আমাকে করে দিয়েছে, তার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে আজকে এই আনন্দযজ্ঞে আসার জন্য আমাদের ধন্যবাদ জানিয়ে, যে গানটি দিয়ে শুরু হলো সেইটা দিয়েই শেষ করব। আশা করব সবার প্রাণী যেন এই অনুষ্ঠানের পর লাবণ্যে পূর্ণ হয়ে ওঠে। সুতানুটি আনন্দম নামটার সঙ্গেই আনন্দ জড়িয়ে আছে, তাই আশা করছি আমরা এই 3 দিন আমাদের সকল দর্শককে আনন্দ দিতে পারবো। আর স্যার যেটা বললেন যে 25 বছর টিকে আছি, এখন আমরা দাঁড়িয়ে আছি এই বাংলার রঙ্গমঞ্চে শুধু আপনাদের জন্য। ধন্যবাদ স্যারকে। এরপরে আমি অনুরোধ করছি আমাদের স্যারকে, শ্রী অসীম ভট্টাচার্য মহাশয়কে, শ্রীবিদ্যা নিকেতন গ্রুপ অফ স্কুলের প্রাক্তন শিক্ষক, আমাদের শিক্ষক। আমরা সুতানুটি আনন্দমের বোধহয় 90% মেম্বারই তার ছাত্র। আমরা তাকে পেয়েছি আমাদের মধ্যে, আমাদের খুব গর্ব ও বোধ অনুভব করছি। স্যারকে বলছি, শ্রী অসীম ভট্টাচার্য মহাশয়কে কিছু কথা বলতে। প্রাক্তন অধ্যক্ষ মেডিকেল কলেজের আমাদের স্যার, তাকে শ্রদ্ধা জানিয়ে মঞ্চে উপবিষ্ট যারা আছে তাদের প্রতি শ্রদ্ধা, এবং নাট্যপ্রেমী যারা এসেছেন তাদের প্রতি অভিনন্দন জানিয়ে 2-1 কথা আমি বলছি। কারণ স্যারের সঙ্গে গলা মিলিয়ে বলতে হয় যে আপনারা এখানে এসেছেন বক্তৃতা শুনতে নয়, নাটক দেখতে। কারণ যেহেতু আপনারা নাট্যপ্রেমী, এবং আমরাও চাই যে আরও বেশি করে দর্শক এই নাটক দেখতে আসুক। প্রথমেই বলি যে পরিচয়টা দিল বিনয়। আসলে এখানে সুতানুটি আনন্দমের যারা কর্ণধার বলুন বা যারা নাটক করছে তাদের বেশিরভাগই ছাত্রের বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যোগসূত্রটা থেকেই যাচ্ছে। কারণ আমি দীর্ঘদিন ধরে হয়তো প্রত্যক্ষভাবে তাদের সঙ্গে যোগাযোগটা করতে পারিনি, কিন্তু প্রতিনিয়ত আমরা খবর রেখেছি। এবং এটাও সত্যি কথাই যে বর্তমান আর্থসামাজিক ক্ষেত্রে এই নাটক নিয়ে 25 বছর থাকা, এই সুস্থ সংস্কৃতিকে জাগিয়ে তোলা, এই সুতানুটি আনন্দমের প্রতিটি সদস্যদের কৃতিত্ব বলে শুধু ছোট করা হবে মনে হয়। এবং তারা যে একটা উল্লেখযোগ্য জায়গায় গেছে, সেই জন্যে আমার আন্তরিক
অভিনন্দন তাদের প্রতি। এবং বলতে গেলে বলতে হয় যে এরা ক্রমশ বড় হয়ে উঠুক। 25 বছর কেন, ওই 50 বছর স্যার যেটা বললেন, যে আমরা তো আশা করব যে এরা ক্রমশ নাটকের দিক থেকে করে এবং সুস্থ সংস্কৃতি, কারণ বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন চারিদিকে যে অবস্থার সৃষ্টি হয়েছে, সে আপনি মিডিয়া বলুন, প্রিন্ট মিডিয়া বলুন, চারিদিকে যা অবস্থা, তার মধ্যে থেকে এরা যে সুস্থ সংস্কৃতিকে জাগিয়ে রেখে দিয়েছে 25 বছর ধরে কিছু না কিছু করে পা করে এগোচ্ছে। এই যে 25 বছরে যে পায়ের কথাটা দিয়েছে, আসলে পা করে এগিয়েই তো আজকে সে শিশু অবস্থার থেকে আজকে তারা বড় হয়ে দাঁড়িয়েছে। এবং তারা সাহস পেয়েছে আজকে যে রঙ্গনাথ থিয়েটারে 3 দিনের অনুষ্ঠান করা, এবং তারই মধ্যে দিয়ে যে 18 তারিখে তারা যে সুন্দর পদযাত্রা করেছিলেন, সেটাও একটা উল্লেখযোগ্য। প্রতিটি যশা সমস্ত নাটকপ্রেমী এবং সমস্ত ধন্যবাদ দেবার মতন যে লোক, তারা পর্যন্ত সেই পায়ে পায়ে হেঁটে এসছে। স্যারও ছিলেন আমাদের সঙ্গে, আমি জানি স্যার এইসব ব্যাপারে অত্যন্ত আগ্রহী, এবং তিনি এই সুস্থ সংস্কৃতির পক্ষে সর্বদা এগিয়ে আসেন। সুতরাং সেই জন্যে আমি এইটাই আশা করব যে এরা মানুষকে যেভাবে আনন্দ দিচ্ছে, সেরকম সমাজেরও একটা সুস্থ জায়গায় তুলে নিয়ে একটা বিশাল জায়গায় আসুক, এই আশা রাখবো। এবং এইটুকু প্রত্যয় রেখে আপনাদেরকে সংগ্রাম অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসলে সেদিনের সেই কানমোলা বা বেতের বাড়িটা কেন খেতে হয়েছিল আমাদের আজকে বুঝতে পারছি। যে এই অপসংস্কৃতির ধারার মধ্যে আমরা কিন্তু স্যার গা ভাসাইনি, মানে আপনাদের কি বলবো, আপনাদের অভিভাবকত্বে আর কি। এরপরে আমি অনুরোধ করছি বিদ্যাসাগর কলেজের প্রাক্তন শিক্ষিকা শ্রীমতী শ্যামলী বসুকে কিছু বলবার জন্যে। শ্যামলীদির সম্বন্ধে দুটো কথা বলি। আজকে আপনারা একটু পরে যে নাটক দেখবেন, আরেকটা মাঝখানে অনুষ্ঠান আছে গুণীজন সম্বর্ধনা, তারপরে যে নাটকটি দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, একটা ছোট্ট গল্প। আমাদের শ্যামলীদি কিন্তু তার নাট্যরূপ করেছেন এবং তাকে সাজিয়েছেন, সম্পাদনা এবং পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমাদের প্রদীপদা, আপনারা সবাই জানেন। তা মানে তার মানে কি বলবো, তার যে সৃষ্টি কিছু অবশ্যই রবীন্দ্রনাথের সৃষ্টি, তার সঙ্গে যে আরো কলম মানে আঁচড় দিয়ে আরো করে নতুন করে সাজিয়ে দেওয়ার তাই ভার কিন্তু টোটাল নিয়েছেন শ্যামলীদি অনুরোধ। সুতানুটি আনন্দম প্রতিষ্ঠানের সব কর্মী এবং সদস্য, উপস্থিত সুধীবৃন্দ, আজ এই আনন্দ সন্ধ্যায় আমি উপস্থিত হতে পেরে আপনাদের সকলের মাঝে খুব আনন্দ বোধ করছি এবং আপনাদের আমি যথাযোগ্য আমার অভিবাদন জানাচ্ছি। আমার খুব ভালো লাগছে এই কথা ভেবে যে 1 বছর নয়, 2 বছর নয়, 25 বছর একটি প্রতিষ্ঠান তার অস্তিত্ব বজায় রেখেছে। আমি সাধুবাদ দিচ্ছি সেই এই প্রতিষ্ঠানের কর্মী এবং সদস্যদের, যে তারা তাদের স্বেচ্ছাশ্রম এবং সহযোগিতা দিয়ে এরকম একটি প্রতিষ্ঠানকে অস্তিত্ব এখনো বজায় রেখেছেন বলে। কারণ আমাদের বর্তমান জীবন খুবই জটিল, ব্যস্ত এবং কিছু পরিমাণে আত্মকেন্দ্রিক। নিঃস্বার্থভাবে কিছু করার সময় বা ইচ্ছা মানুষের মন থেকে চলেই যাচ্ছে, কিন্তু মানুষ সমাজবদ্ধ জীব এবং কিছু সমাজের প্রতি দায়িত্ব তো থাকেই। আর মানুষ তো শুধু রুটি খেয়ে থাকতে পারে না, এটা তো বিরাট একটা প্রবাদ আছেই। তার মনের খোরাকও দরকার হয়, এবং মনের খোরাক পাওয়া যায় কোথা থেকে? সাহিত্য, শিল্প, সংস্কৃতির চর্চার মাধ্যমে। তো আমাদের এই ব্যস্ত জটিল জীবনে এই সুতানুটি আনন্দমের সদস্যরা যে একটা সুস্থ সংস্কৃতির পরিমণ্ডল বজায় রেখে চলেছেন 25 বছর ধরে, তাদেরকে আমি আবার ধন্যবাদ দিই। এবং আমার পূর্ববর্তী বক্তাদের অনুসরণে আবার বলছি, এই প্রতিষ্ঠানটি দীর্ঘায়ু হোক। আমরা হয়তো বেঁচে থাকবো না, কিন্তু এর থেকে সুবর্ণ জয়ন্তী, হীরক জয়ন্তী, প্ল্যাটিনাম জয়ন্তী এবং 100তম রজনী জয়ন্তীর দিকে এগিয়ে চলুক এই প্রতিষ্ঠান। আর এখন অনেক অনুষ্ঠান আছে, সুতরাং আমি আমার বক্তব্য দীর্ঘ করছি না।
আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। আমরা গত 18ই ডিসেম্বর একটি পদযাত্রা করেছিলাম, তাতে এখানে উপস্থিত প্রত্যেকেই ছিলেন, আপনারা অনেকে ছিলেন। তার উদ্দেশ্যই কিন্তু ছিল বাংলা নাটক বাঁচান, বাংলা রঙ্গমঞ্চকে বাঁচান, নাটক দেখুন, নাটক দেখান। বর্তমানে যে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা নাটক দেখা প্রায় ভুলে বসেছি, কেননা চ্যানেল খুললেই বিভিন্ন নাটক দেখতে পাই, আর হলে গিয়ে নাটক দেখা হয়ে ওঠে না। কিন্তু তার ফলে একটা শিল্প নষ্ট হতে চলেছে, একটা শিল্প শেষ হতে চলেছে। তা সেই কথা, সেই বার্তা আমরা পৌঁছে দেওয়ার জন্য, এবং এই উত্তর কলকাতা যেখানে নাটকের পীঠস্থান, সেই রকম উত্তর কলকাতায় বেশ কয়েকটি হল এখন প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গেছে, অনেকগুলো বন্ধ হয়েও আবার পুনর্নির্মিত হয়েছে, যেমন স্টার থিয়েটার, মিনার্ভা থিয়েটার আবার নতুনভাবে সাজছে। হয়তো আমাদের এই পদযাত্রা তার কিছুটা বার্তা বহন করে দেবে সাধারণ মানুষের মধ্যে, যে সবাই আবার আমরা নাটক দেখি, নাটককে ভালোবাসি, এবং এই প্রেক্ষাগৃহ বাংলা রঙ্গমঞ্চ আবার পুনরুজ্জীবিত হোক, এই বার্তা নিশ্চয়ই সবার মাধ্যমে যতটুকু পেরেছি পৌঁছে দিতে পেরেছি। এবং আমরা মিনার্ভা থিয়েটার থেকে স্টার থিয়েটার, এই আমাদের একটা পদযাত্রার রুট ছিল। তাতেও অনেকেই ছিলেন, যেমন ছিলেন বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তিত্ব, এবং ছিলেন আপামর সাধারণ মানুষ। সব শেষে সভাপতি কিছু বক্তব্য থেকেই যায়। তার আগে এই 25 বছরের চিন্তাভাবনা, এই 25 বছরের আয়োজন, এই 25 বছরকে উদযাপনকে ঘিরে যে চিন্তাভাবনা, যে মানুষটির অবদান আমরা অস্বীকার করতে পারবো না, সুতরাং টিআরএমের প্রত্যেকটি সদস্য, তিনি হলেন আমাদের কার্যকরী সম্পাদক শ্রী অনুপ কুণ্ডু। তাকে আমি একটু মঞ্চে ডাকছি। গুণীজনেরা, শ্রদ্ধেয় ডক্টর অশোক চৌধুরী মহাশয়, আমি আমার প্রণাম জানাচ্ছি। আমি ওনার ব্যক্তিগতভাবে প্রাক্তন ছাত্র, মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের। অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী অসীম ভট্টাচার্য মহাশয়, শ্যামলী ঘোষ মহাশয়া এবং প্রদীপ দা, আজকে কিছু বলার মতো মানসিক প্রস্তুতি এবং পূর্ব নির্ধারিত কোনো পরিকল্পনা আমাদের ছিল না। কিন্তু এই 25 বছর, এনারা যখন গুণীজনেরা বলছিলেন 25 বছর নিয়ে, শ্রদ্ধেয় শ্রী অসীমবাবু বলছিলেন এরা আরো বড় হয়ে উঠুক, আমি তখনই মাথার মধ্যে কি এক বোধ কাজ করলো। বিনয়কে দৌড়ে এসে বললাম, আমি 2 মিনিট আমাকে বলতে দে। অনেক কষ্ট, অনেক যন্ত্রণা নিয়ে এই বলতে ওঠা। ডিলানের একটা গানের লাইন মনে পড়ছে, হাউ মেনি রোডস মাস্ট এ ম্যান ওয়াক ডাউন বিফোর ইউ কল হিম এ ম্যান। আমাদের এই আজকের এক প্রথিতযশা গায়ক এর বঙ্গানুবাদ করেছিলেন, কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, কতটা পথ পেরোলে পাখি চিরবে তার ডানা, কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়, প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা। বিখ্যাত ডিলানের ব্লোয়িং ইন দ্য উইন্ড গানটির বঙ্গানুবাদ। স্যার যখন বলছিলেন এরা আরো বড় হয়ে উঠুক, তখনই ভাবনাটা মাথায় খেলে গেল, আর কত বড় হব, এবার তো আমরা বুড়ো হয়ে গেছি স্যার। 25 বছর এই সংগঠনের দিক জ্বালিয়ে রাখার পেছনে এই মুষ্টিমেয় কয়েকজনের চেয়ে অসম্ভব প্রচেষ্টা, আমরা কিন্তু আজ ক্লান্ত, তা ফুরিয়ে আসছে ধীরে ধীরে। সেই জন্যে আমরা আপনাদের কাছে একটি আমন্ত্রণপত্র আগেই পৌঁছে দিয়েছিলাম। আমরা হাত ধরে টেনে নিয়ে এসে বুঝিয়ে দিই আমাদের উত্তরাধিকার, আমাদের অপত্যকে। এটাই ভরসার জায়গা। আজ একটা অদ্ভুত যোগসূত্র, মঞ্চে যে 3 জন বসে আছেন, 3 জনেই শিক্ষক, সমাজকে অনেক কিছু দেন এরা, শিক্ষক এবং শিক্ষিকা। এই শিক্ষা হয়তো ওই বেতের বাড়ির মধ্য দিয়ে কোনোদিন আমাদের রক্তে উন্নয়িত হয়েছিল। আজ দাঁড়িয়ে আছি
জানি না টিভি চ্যানেল MTV যখন ছেলেরা দেখে আমাদের সন্তানেরা ধুম্মা চাঁদে গানের সঙ্গে যখন নাচে, ভবিষ্যৎটা জানি না কি হতে চলেছে। তাদের এক চিলতে এই পৃথিবীতে দাঁড়ানোর মতো মাটি আমরা দিয়ে যেতে পারবো কিনা। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পর, তখন আবার যদি দেখা হয় তোমার আমার। জীবনানন্দ দাস। 25 বছর 20 নয়, সেই 25 বছর আগের কিছু শ্রোতাকে আজও আমরা দেখছি আমাদের মধ্যে। কিন্তু স্যার, আবারও বলছি, আমরা ক্লান্ত। এক মাথা পাকা চুল নিয়ে তুই কোন যৌবনের কবিতা লিখবি? কোন প্রাচীর ভাঙার কথা ছিল? কোন সেতু বাঁধার গান? উত্তর খুঁজছি আপনাদের কাছে, আপনাদের সকলের কাছে, আমাদের প্রতিবেশের কাছে। উত্তরটা আমাদের বলে দিন, উত্তর আমরা খুঁজছি। নমস্কার। হৃদয়ের অন্তঃস্থল থেকে শেখানো নয়। ধন্যবাদ অনুপ। এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প তুলে এনে বলে নিই। শ্রীকৃষ্ণ একবার দুর্যোধনকে বলল যে আগামী অত তারিখে রাজস্ব যজ্ঞ হবে, তুমি এক সৎ ব্রাহ্মণকে খুঁজে আনো রাজ্য থেকে। দুর্যোধন বেরোলেন, একদম সকালবেলা প্রাতরাশ সেরে প্রত্যুষে বেরিয়ে বললেন। সারাদিন ক্লান্ত শরীরে এসে বললেন, প্রভু, কোনো সৎ ব্রাহ্মণ পেলাম না। সে কি কোনো সৎ ব্রাহ্মণ পেলে না? বলছে না, সব অসৎ। তাহলে রাজস্ব যজ্ঞ হবে কি করে? অগত্যা শ্রীকৃষ্ণ তার আরেক সখা যুধিষ্ঠিরকে বললেন, যুধিষ্ঠির তুমি যাও তো। দুর্যোধন বলে নাকি সব অসৎ ব্রাহ্মণ, দেশে কোনো রাজ্যে কোনো সৎ ব্রাহ্মণ নেই। তুমি যাও একটা অসৎ ব্রাহ্মণই ধরে নিয়ে এসো, তাকে দিয়ে আমি পুজো করাবো। যুধিষ্ঠিরও বেরোলেন, সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে ফিরে এসে বললেন, সখা, কোনো অসৎ ব্রাহ্মণ খুঁজে পেলাম না। মানে ব্যাপারটা মানেটা আমি যা বুঝেছি তাই এইটুকুই, যে দুর্যোধন তার চোখ দিয়ে সারা পৃথিবীটাকেই দেখেছে অসৎ। প্রত্যেক মানুষের মধ্যে যে অসৎ ব্যাপারটাকে খুঁজে বার করতে চেষ্টা করেছিল। কিন্তু যুধিষ্ঠিরের দৃষ্টিটা ছিল নির্মল, পরিষ্কার, স্বচ্ছ, সৎ। সে কারোর মধ্যে অসৎ ব্যাপারটাই খুঁজে পায়নি। তাই আসুন আমরা আমাদের চেষ্টা করি আমাদের সমাজটার মধ্যে যে সৎ, যে ভালো জিনিসটা আছে সেটা দেখবার, সেটাকে অর্জন করবার। শ্রী প্রদীপ দাস আমাদের সংগঠনের সভাপতিকে অনুরোধ করছি কিছু বলবার জন্য। অসীম ভট্টাচার্য মহাশয় এবং শ্রদ্ধা শ্যামলী বসু এবং উপস্থিত যে সমস্ত দর্শক আমাদের সঙ্গে 25 বছর ধরে রয়েছেন, তাদের অনেকেই রয়েছেন, আজকে কিছু নতুন দর্শক এসেছেন। আপনারা যে আমাদের অনুষ্ঠানে এসেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ দিয়ে আমি ছোটো করবো না, কারণ আপনারা সকলেই যারা মঞ্চে রয়েছেন এবং যারা দর্শক আসনে রয়েছেন আমাদের খুব কাছের লোক। আমরা শিখিনি কোনোদিন নিজেদের অভিভাবকদের মানে থ্যাংক ইউ বলতে, কারণ আমরা উত্তর কলকাতার মানুষ, আমরা ওই সাহেবিয়ানাটায় অভ্যস্ত নই যে মা হয়তো একটা ট্রফি দিল, থ্যাংক ইউ বলা একটা নতুন চল হয়েছে। আমরা উত্তর কলকাতার পুরনো মানুষ, আমরা অভিভাবকদের কোনোদিন থ্যাংক ইউ বলি, তাদের কাছে আশীর্বাদ চেয়েছি। আপনাদের সকলের কাছে আশীর্বাদ চাইছি, আপনারা আশীর্বাদ করুন। সুতানুটি আনন্দমে প্রত্যেকেই আমার চেয়ে অনেক ছোট বয়সে, তাদের কিছুটা হয়তো আমি নাটক শিখিয়েছি, কখনো গান শিখিয়েছি, তাদের গালাগাল দিয়েছি, বকেছি, আবার ভালোবেসেছি। জানি না কতটুকু কি শেখাতে পেরেছি, চেষ্টা করেছি আমি। আপনারা সকলে আশীর্বাদ করুন। এদের যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, এরা বড্ড সৎ, ভীষণ সৎ ছেলে, প্রত্যেকটি ছেলে। আমি আমার কর্মজীবনে বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত থাকি। সত্যি বলছি, আমি আজকে এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আছি বলে বলছি না, এতগুলো সৎ ছেলে এক জায়গায় সচরাচর দেখা যায় না। এরা না পারে মিথ্যে বলতে, না পারে কারোর কাছে টাকা আদায় করতে, এরা অদ্ভুত টাইপের। এরা শুধু নিজেদের নিয়ে নিজেরা আছে, নিজেদের সংস্কৃতি নিয়ে এরা আছে। আমি একটা ছোট্ট কথা বলছি, একবার উল্টোডাঙাতে একটি নাটক পরিচালনা করছিলাম।
তো সেখানে আমি নাটক যেদিন অভিনীত হবে তার আগের দিনেই বলছি যে হ্যাঁ কালকে তো এই টাকার দরকার, এগুলো জোগাড় করতে হবে। বলে কিচ্ছু হবে না বলবে, আপনি বসুন নিয়ে আসছি। মানে বিশ্বাস করবেন না, ঠিক 20 মিনিটের মধ্যে 5,000 টাকা একটা বান্ডিল এনে আমার সঙ্গে ধরেন। এটা ঠিক করতে পেলেন বলে এই কয়লার টাকা চমকে নিয়ে এলাম। বিশ্বাস করুন এটা সত্যি ঘটনা, এটা মিথ্যে বানিয়ে বলছি না। তা এরা তো সেরকম পারবে না। আপনারা সকলে এদের আশীর্বাদ করুন, এরা যেন সৎ পথে থেকে সৎ জীবন যাপন করতে পারে এবং এদের পরবর্তী প্রজন্মকে সৎ চলার পথ দেখাতে পারে। আপনাদের কাছে এই আশীর্বাদ ভিক্ষা করে আমার বক্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ। গুণীজন সম্বর্ধনা, সেটা সম্বন্ধে আমরা একটু বাদে বলছি, পরপর আরও অনুষ্ঠান আছে। তারপরে আছে আমাদের সেই আকাঙ্ক্ষিত নাটক। এই নাটকের পেছনেও একটি ইতিহাস আছে ছোট্ট, মানে হঠাৎ 25 বছরে কেন শুধু মেয়েদেরই নাটক। 24 বছর ধরে, অত কম বেশি হয়তো কেউ 10-12 বছর বিয়ে থা করেছে, সংসারী হয়েছে। তার আগে স্বাধীন ছিলাম, মা বাবারা খুব একটা কিছু বলতো না। তা এই তোমাদের শুরু হলো এই রিহার্সাল আর রিহার্সাল, নেমন্তন্ন নেই, না যাচ্ছি কারোর বাড়িতে, শুরু হলো। এই শুনতে শুনতে আমাদেরও 10-12 বছর কান মানে পচে গেল। এই 25 বছরে ভাবলাম যে এর থেকে যদি একটু মুক্তি পাওয়া যায়, তাদেরকে আমরা অনুরোধ করলাম যে তোমরা কি রাজি আছো? তারা বললেন হ্যাঁ রাজি আছি। এবং এই রাজি থাকার ফলে আমাদের এই দুটো রিহার্সাল যে পরপর চলছিল, তখন কিন্তু রাত হলে আর আমাদের সেই বকুনি টকুনি খেতে হতো না। তা এই প্ল্যানিং করেই আমরা আমাদের এই উদ্দেশ্য মোটামুটি সফল। উদ্দেশ্য সফল, নাটক সফল কিনা আপনারা বলবেন। তা প্রথম প্রাথমিক পর্যায়ে এখানে শেষ করছি। আমরা একটু গুছিয়ে নিয়ে 5 মিনিটের মধ্যে আবার পরবর্তী পর্যায়ে আসি। ধন্যবাদ। মেঘ বালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘ বালিকা রেগেই গেল, মিথ্যে কথা, নাম কি এমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজা কুমার পক্ষী রাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে? সে বলল সত্যি লিখবে? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দেবে। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘ বালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমার সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে? সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও মায়ের ছেলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক কসলায় চুল থেকে নখ আমার পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়। গাছের তলায় বসে রইলাম, বৃষ্টি নাকি মেঘের জন্যে। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে।
সঙ্গে শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলো বালি, যখন যারা আসবে মনে তাদের লিখব, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথা, সে রূপকথা আমার একার। ঘর গুজে দিন লিখতে লিখতে, ঘর গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ বছর কি মাস সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ঘুরে বেড়ায় সোনায় মোরা মেঘ হরিণী, কিশোর বেলা সেই হরিণী। নমস্কার। আপনারা প্রত্যেকেই তাদের চেনেন। আমরা তাদের এবার একটু বরণ করে নিচ্ছি আমাদের মধ্যে ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে। শ্রীমতী ছন্দা চট্টোপাধ্যায়, ডক্টর মীনাক্ষী সিনহা এবং ডক্টর কল্যাণী কাজী আমাদের মঞ্চে উপস্থিত। সবার পরিচিত তা সত্ত্বেও আমরা তাদের সঙ্গে একটু আপনাদের পরিচয় করিয়ে দেব। পরিচয় করিয়ে দেবেন আমাদের এই সভাপতি শ্রী প্রদীপ দাস, যিনি এই সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন। শ্রী প্রদীপ দাসকে আমি একটু মঞ্চে রাখি। মঞ্চে যে তিনজন উপবিষ্ট রয়েছেন তারা প্রত্যেকেই আমাদের প্রণম্য। আপনারা তাদের চিনেন সকলেই, তবু আমাদের একটা কর্তব্য রয়েছে আপনাদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া। একদম ডান দিকে যিনি রয়েছেন, নজরুলগীতি সম্রাজ্ঞী বলে যাকে অত্যুক্তি করা হয় না, ডক্টর কল্যাণী কাজী। উনি ব্যক্তিগত জীবনে কাজী নজরুল ইসলামের পুত্রবধূ, কাজী অনিরুদ্ধের স্ত্রী, এবং আর একটি প্রজন্ম কাজী অরিন্দম ও এখন তো অনিন্দিতা কাজীকে সবাই চেনেন, তাদের মা। দিদি এক কথাতে আমাদের ডাকে চলে এসেছেন, তার জন্য তাকে ধন্যবাদ। আর উনি সারা জীবন ধরে নজরুল চর্চায় নিজেকে আবৃত রেখেছেন। পরবর্তী প্রজন্মের কাছে কাজী নজরুলকে কী করে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা করেছেন, কী করে কাজী নজরুলের স্মৃতিগুলোকে যাতে ধ্বংস না হয়ে যায় তার চেষ্টা করেছেন। কিন্তু কোনো তরফ থেকেই তাকে সেভাবে সাহায্য করা হয়নি, যার ফলে তিনি আরও বেশি এগোতে পারেননি। তবু তার সারা জীবন কিন্তু নজরুল চর্চার মধ্যেই সীমিত রয়েছে। তিনি মানে উদাসী বাউলের মতো ওই কাজী নজরুল ইসলামকেই মেতে আছেন। তাই তাকে আমরা আজকে এই শ্রদ্ধা জানাতে পারছি, তার জন্যে মানে সত্যি নিজে ধন্য মনে করছি। তারপরে রয়েছেন ডক্টর মীনাক্ষী সিনহা। মীনাক্ষী ব্যবহারিক জীবনের অধ্যাপিকা। উনি
বেতুল কলেজ এবং HMM কলেজের অধ্যাপনা করতেন। তারপর রিটায়ার হয়ে উনি অবসর নিয়েছেন। বর্তমানে ইনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার কাজে নিযুক্ত রয়েছেন এবং আমি যতদূর জানি বোধহয় নেতাজি মুক্ত ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত আছেন। হ্যাঁ, নেতাজি মুক্ত ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় তার সঙ্গে উনি যুক্ত রয়েছেন। এছাড়া তার এই যে শিক্ষাগত দিক থেকে আর একটি কথা না বললেই নয়, 1987 সালে ভারতবর্ষ থেকে একটি অধ্যাপকের দল চেকোস্লোভাকিয়াতে গেছিল একটা শিক্ষামূলক সেমিনারে অংশগ্রহণ করতে। বিভিন্ন দেশের অধ্যাপকরা ছিলেন সেই প্রতিনিধি দলে। পশ্চিমবঙ্গ থেকে ডক্টর মীনাক্ষী সিনহা সেই দলের প্রতিনিধিত্ব করেছিলেন একমাত্র মহিলা সদস্য হিসেবে চেকোস্লোভাকিয়াকে নিয়ে সেই শিক্ষামূলক সেমিনারে। এবার আসি তার সাংস্কৃতিক দিকটা। তিনি একসময় গান শিখেছেন সুচিত্রা মিত্রের কাছে। তারপর উনি অভিনয়, একক অভিনয়ের কথা পরে আসছি, রঙ্গকর্মী গ্রুপ যে উষা মাধবী রয়েছে তার সঙ্গে উনি যুক্ত আছেন, সেখানে অভিনয় করেন। আর যে একক অভিনয় যেটি আজকে উনি করবেন, উনি অনেকগুলো একক নাটিকা অভিনয় করেন। তার মধ্যে আজকে আমরা বেছে নিয়েছি, যেহেতু নজরুলের গান, দ্বিজেন্দ্রলালের গান, রবীন্দ্রনাথের নাটক আমাদের সঙ্গে রয়েছে আজকের অনুষ্ঠানে, তাই আমরা বেছে নিয়েছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঁধারে আলো গল্পটিকে উনি ছোট্ট নাটক দিয়ে একক অভিনয় করেন খুব অল্প সময়ের জন্য। এই নাটকটি উনি প্রথম করেন লন্ডনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মশতবর্ষে তাকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তিনি লন্ডনে গিয়ে প্রথম এই আঁধারে আলো অভিনয় করেছেন। তারপরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তো বটেই, বাংলাদেশে এবং আবার লন্ডনে গিয়ে বিভিন্ন জায়গায় তিনি এটি করে প্রশংসা অর্জন করেছেন। আজকে সেটি আপনাদের সামনে উনি অভিনয় করে দেখাবেন। এছাড়া তার আরেকটি দিক আছে, কত বলবো, বলতে বলতে তো সময় পেরিয়ে যায়। তিনি আবার সাহিত্য রচনাও করেন, গল্প লেখেন, প্রবন্ধ লেখেন, সেসব বই অনেক দেখেছি তার বাড়িতে গিয়ে। সেসব নাম সত্যি কথা আমার এখন মনে নেই, আপনাদের বলতে পারছি না। এই সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত আছেন এবং অনেক কাগজে প্রায় দিনই তার লেখা বেরোচ্ছে। তার মধ্যে একজন বিদুষী মহিলাকে সম্বর্ধিত করতে পেরে আমরা নিজেরা গৌরবান্বিত। আর রয়েছেন শ্রীমতী ছন্দা চট্টোপাধ্যায়। এর কথা আপনাদের কাছে কি বলবো, তাই তো মায়ের কাছে মাসি গল্প হয়ে যাবে। আপনারা সকলেই জানেন যে আমি সফল অভিনেত্রী, শুধু এক জায়গা নয়, মঞ্চ, যাত্রা, সিনেমা এবং এখন দূরদর্শন, চারটে জায়গাতেই উনি সমানভাবে সফল হয়েছেন। উনি মঞ্চাভিনয় শুরু করেছিলেন অ্যামেচার নাটক দিয়ে, বা এমনি যে সমস্ত আমাদের বৃহস্পতি শনির জায়গায় নাটক হতো, অনন্যা, সুবর্ণমূলক, এসব হয়তো উনি অভিনয় করতেন। ছোটবেলা থেকেই উনি করছেন অভিনয়। তারপর সন্ধ্যাদীয় নাট্যগুরু, আমারও নাট্যগুরু, আমরা দুজনে একসঙ্গেই যার কাছে নাটক শিখেছি, শ্রী উৎপল দত্ত। উৎপল দত্তের দুজনেই আমরা ছাত্রছাত্রী। তো সেই উৎপল দত্তের বিখ্যাত নাটক চীনের তলোয়ার নাটকে নায়িকা ময়নার চরিত্রে অভিনয় করে তারপর সন্ধ্যাদিকে আর ধরে রাখা যায় একটা কিংবদন্তি শিল্পীর জায়গা উনি নিয়েছিলেন। এবং আমি ছোট্ট করে বলে দিই, এই টিনের তলার অভিনয় দেখার পর উৎপলদা ছন্দাদিকে একটা চিঠি দিয়েছিলেন ছোট্ট, যে ছন্দা, আমি ময়না চরিত্রটা সৃষ্টি করেছি কলমে, তার জীবন্ত প্রতিমূর্তি তাকে আরো গভীর নিয়ে গেছে তোমার অভিনয়। আমার মনে হয় সেই চিঠি এখনো ছন্দাদি কোথায় সযত্নে রেখে দিয়েছে। গুরুর আশীর্বাদ, এটা কোনো গর্বের কথা নয়, এটা গুরুর আশীর্বাদ। তারপর তাকে মঞ্চ অনেকদিন ধরে পায়নি, তিনি চলে গেছিলেন যাত্রায়। এখন ছিল তো, তখন কিন্তু ছিলেন যাত্রায় চলে গিয়ে একদিন রাত্রে, লায়লা মজনু, বিখ্যাত বই তিনি সফলভাবে অভিনয় করেছেন, মঞ্চকে, যাত্রা মঞ্চকে কাঁপিয়েছেন। তারপর হঠাৎ কি খেয়াল হলো, যাত্রা ফাত্রা ছেড়ে দিয়ে হঠাৎ আবার নাটকে তিনি ঢুকে পড়েছেন। নাটক করতে করতে হঠাৎ দূরদর্শন থেকে ডাক এসছে এবং একটার পর একটা সিরিয়াল যখনই খুলবেন টিভি চ্যানেল, দেখবেন কোনো না কোনো চ্যানেলে ছন্দাদি কথা বলছে।
এক অদ্ভুত ব্যাপার হয়ে গেছে। এইভাবে সব দিকে সফল খুব কম অভিনেত্রী পাওয়া যায়। গানটা কিছু বলবো না, গানটা শুনবো। এনাদের পরিচয় আপনার কাছে দিলাম, সংক্ষিপ্ত পরিচয়। এবার বিনয় এসে মেয়েদের অনুষ্ঠান পরবর্তী কাছে চালাবে। দর্শন করছেন, একবার হাততালি হবে না? ধন্যবাদ। আমরা এর পরবর্তী অনুষ্ঠানে আপনারা জানেন যে গুণীজন এনারা আমাদের সম্বর্ধনা জানাবো। আসলে স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে, এই কথাটি আমরা সবাই জানি। যারা বিদ্বান, যারা গুণী, তারা সর্বসাধারণের মধ্যে সবসময় পূজিত। তা সত্ত্বেও আমরা তো তাদের যখন আমরা আপনাদের সামনে এখানে আনতে পেরেছি, আমাদের পূজার ফুল দিয়ে তো তাদেরকে পূজা করতে হবে নাকি? তাই আমাদের সদস্যরা আসছেন ধরাশ্রী মল্লিক, চৈতালি রায় এবং বৈশাখী দাস। সম্বর্ধনা পূজার ফুলই বলি তুলে দিচ্ছেন প্রদীপ দা তাদের হাতে। ডক্টর কল্যাণী কাজীকে সম্বর্ধনা জানানো হলো। এরপর ডক্টর মীনাক্ষী সিনহা, তারপর শ্রীমতী ছন্দা চট্টোপাধ্যায়কে। সুতানুটির 25 বছরের একটি স্মারক তাদের হাতে তুলে দিচ্ছেন প্রদীপদা। প্রদীপদা বললেন মিষ্টি তো সবাই দেয়, সময় উপযোগী এবং ঠিক এই শীতকাল, এই সময়ে আমরা ওনাদের নলেন গুড় দিই, যেন প্রতি মুহূর্তে আমাদের এই সুতানুটি আনন্দকে মনে থাকে যতক্ষণ হাড়ি থাকবে এবং যতক্ষণ এই স্মারক তাদের ঘরে থাকবে, সুতানুটি আনন্দকে তাদের মনে রাখতেই হবে। আমরা আর দীর্ঘায়িত করছি না, আমরা পরবর্তী তাদের অনুষ্ঠানে চলে যাচ্ছি এবং প্রদীপ দাস, আমাদের প্রদীপ দাকে এই অনুষ্ঠানটি সঞ্চালন করার জন্য অনুরোধ করছি। এই সমগ্র অনুষ্ঠানে আজকে বাদ্যযন্ত্র যারা পরিচালনা করবেন, দিলীপ চৌধুরী তবলায় রয়েছেন এবং অরূপ চক্রবর্তী পাতার সাথে, এনারা কলকাতার খুব নামী শিল্পী, আজকে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। তো আমি এনাদের অনুষ্ঠান তো আপনারা জানেন কি হবে। কল্যাণী গান গাইবেন, মীনাক্ষী অভিনয় করবেন, ছন্দাদি গান করবেন। তার আগে অল্প কথায় কিছু বলার জন্য আমি সবাইকে অনুরোধ করবো। মীনাক্ষী সিনহা, ডক্টর মীনাক্ষী সিনহা, মানে মীনাক্ষীদি যেহেতু অভিনয় করবেন, তার কিছু পোশাক পরিবর্তনের ব্যাপার আছে, সেই জন্য তাকে আগে অনুরোধ করছি এসে কিছু বলে আপনি আপনার পোশাক পরিবর্তনের ব্যাপারটা সেরে দেবেন। মঞ্চে আমার সঙ্গে যারা দুজন সংগঠিত হলেন, যদিও আমার অনেক বয়স হয়েছে, শুনেছি আমি রিটায়ার করেছি, কিন্তু ওরা দুজনেই আমার চেয়ে বড় সব ব্যাপারে। এবং আমি মনে করি সুতানুটি আনন্দম, আমার প্রদীপবাবু আমার ভ্রাতৃপ্রতিম, তাদের জানাচ্ছি ওদের মতো দুজনের মাঝখানে আমাকে বসে আমার একটু লজ্জায় ফেলা হয়েছে। আমি অভিভূত। আর অনেক কথা বলা হলো আমার সম্পর্কে, যেগুলো আক্ষরিক অর্থে সত্যি। অর্থাৎ আমি কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি বা বই লিখেছি, কি পিএইচডি করেছি, কি বিদেশে গেছি, অভিনয় করার চেষ্টা করি, সুচিত্রাদের কাছে গান শিখেছি, কিন্তু আসলে কিছুই আমি করতে পারিনি। খুব সামান্য, একেবারে জীবনের বালুকাবেলায় নুড়ি পুরোনো হয়নি, বালি ঘেঁটে চলেছি মাত্র। তবে যেটুকুনি করবার চেষ্টা করি এখন, সেটা ভালোবেসে করি। আর সুতানুটি আনন্দমের কাছে আমি একেবারে কৃতজ্ঞ, কারণ যেটুকুনি করি, নাটক যেটুকুনি করি, প্রদীপবাবু আমার সঙ্গে সবসময় বাজান এবং আমাকে যে কোনোভাবে সম্বর্ধনা দেওয়া যেতে পারে, এই জন্য এটা আমার পক্ষে ভীষণ অসম্ভব গৌরবজনক এবং একটু লজ্জাও যে করছে না তা নয়। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমি পড়াশোনার বাইরে আমার ছাত্রছাত্রীরা আজকে এখানে অনেকেই আছেন, সেক্ষেত্রে আমি ক্লাসরুমে খুব ঠিক আছি। নাটক করতে ভালোবাসি, নিজের মতো করে যাই, মাঝে মাঝে নাটকের জন্য গান গাইতে হয়। জীবনে প্রথম কথাটা খুব সত্যি ব্যবহার করছি, জীবনে প্রথম
আজকে আমি যে নাটকটি অভিনয় করব, আমি একটু নার্ভাস হচ্ছি। দুজন বিখ্যাত গানের লোক এখানে বসে আছেন, ছন্দাদি বসে আছেন, তার সামনে আমি নাটকের গান গাইব ভাবতেই আমার কিরকম মানে ভয় ভয় করছে আর কি। ছন্দাদি অত্যন্তই বিখ্যাত, যিনি উৎপল দত্ত যার গুরু। যারা বয়স হয়েছে আমাদের মতো, যারা টিনের তলোয়ার দেখেছেন তারা জানেন সত্যি কি। আজকে বেশি কথার ভার বাড়াবো না, কিন্তু আমি যেটা বলছি যে তবু আমাকে যে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হলো, এটা সেই অর্থে আমি অনেক জায়গায় গেছি ছোটোখাটো উপহার টুপার, কিন্তু এইভাবে দাঁড়িয়ে আমাকে সংবর্ধনা দেওয়া, আমি সত্যি অভিভূত। আমি হয়তো যোগ্য নই, বলতে ইচ্ছে করছে মণিহার আমায় নাহি সাজে। তবুও আপনাদের সকলকার ভালোবাসায় আমি নিতান্তই বাংলা সাহিত্যের একজন দিন সেবিকা, রবীন্দ্র চর্চাই যার জীবনের চর্যাও বটে, তাকে যে আপনারা এখানে আনতে পেরেছেন বা এটুকুনি আমার জন্য বসে দেখবেন, সেজন্য আমি খুব কৃতজ্ঞ। আমি আবার সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সুতানুটি আনন্দমের প্রদীপবাবু যেটা বলেছেন, থ্যাংক ইউ বলাটা শোভন নয়, ধন্যবাদ দেব না। সুতানুটি আনন্দমের প্রদীপবাবু সহ সকলকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর এই প্রসঙ্গে একটা কথা না বলে পাচ্ছি না, কেউ কিছু মনে করবেন না। সেটা হচ্ছে, এখানে আমরা তিনজন বসে আছি, একটু আগেই মঞ্চে আরেকজন মহিলা ছিলেন, অশোকবাবু আমার খুবই পরিচিত। অসীমবাবু শ্রীবিজ্ঞানিকেতন আমাদের বাড়িতে স্কুলটা ছিল, আমার খুব পরিচিত। শ্যামলীদি, তার মধ্যে শ্যামলীদি আর আমাদের কল্যাণীদি আর আমি তিনজন বেথুন কলেজের প্রাক্তন ছাত্রী। এবং এই আমাদের এই বেথুনের এটা ছাড়তে পারছি না। সন্ধ্যাদি যদি বেথুনে নাও হয়ে থাকেন, বেথুন সবাইকে আপন করে নেয়, মেয়েরা মানেই বেথুন, বেথুন স্কুল আর কলেজ। সুতরাং আজকে যদি আপনারা মহিলা দিবস বলে চিহ্নিত করে থাকেন, তাহলে আমরা সামগ্রিকভাবে তার জন্য খুব ধন্য মনে করছি। আমি অনেক কিছু করার চেষ্টা করেছি, প্রত্যেক মানুষই অনেক কিছু করতে চায়, হয়তো করতে পারে না। তবু আমি মনে করি আমি যা পেয়েছি তা অনেক। সেটুকুনি বলার আছে যে যা চেয়েছি যা পেয়েছি তুলনা তার নাই, অনেক। আপনারা সবাই বিভিন্নভাবে আমাকে অনেক দিয়েছেন। আমি যেখানে যেখানে অভিনয় করেছি বিভিন্ন, অবশ্য আমার অভিনয় সত্যি কথা বলতে কি এ জাতীয় বোর্ডে হয়তো সবসময় হয়নি। আমি মোটামুটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, লন্ডনের কতগুলি হল, বেথুন কলেজ, লেডি ব্রেবন কলেজ, বিভিন্ন স্কুল, এই সমস্ত এবং কিছু কিছু সাংস্কৃতিক প্রতিষ্ঠান থেকে ডাক পেয়েছি। তবু আমি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি বলতে যা বোঝায়, যেটা আমি বলতে শুরু করছিলাম, আমি প্রথম পেয়েছি সেটা মূলত ঢাকাতে। ঢাকাতে আমি যে নাটকের জন্য অসম্ভব একটা অভিনন্দন পেয়েছিলাম, তারপর বোধহয় প্রদীপবাবু আমাকে ডাকলেন, প্রদীপবাবু আমাকে দিদি বলেন এবং বোধহয় ভাবলেন দিদিকে একটু সম্বোধিত করা যায়। তাই আমি বেশি কথা বাড়াবো না, আপনাদের অনুষ্ঠান ক্রমশই দীর্ঘায়িত হচ্ছে। সকলকার কাছে আমি আবার আপনাদের সকলকার কাছে আমার প্রণাম নিবেদন করছি, যথাযোগ্য সম্ভাষণ জানাচ্ছি। আর আরেকটা কথা খুব সাহস করে বলছি, এরা যে সুস্থ সংস্কৃতি করেন বলেই আমি যে সব নাটকগুলো করি, তার মধ্যে আছে রবীন্দ্রনাথের দুরাশা, শরৎচন্দ্রের আঁধারে আলো, মহাশ্বেতা দেবীর হাজার চুরাশি মা এবং আরও কিছু। শরৎচন্দ্র করছি খুব সাহসের সঙ্গে, এখানে প্রদীপবাবু সেটা বলেওছেন বটে। আর আমি মনে করি যে এখনও বঙ্কিম, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র পুরনো হয়ে যাননি, এবং যতই বিদূষণ হোক না কেন, যতই অপসংস্কৃতি হোক না কেন, এরা এখনো বেঁচে আছেন। এবং শরৎচন্দ্রকে আজকালকার ছেলেমেয়েরা, আমার অনেক ছাত্রছাত্রীরাই বলেন তিনি খালি চোখের জলের লেখক, আমি তা মনে করি না। আর চোখের জল যদি হয়, চোখের জলের যে জীবনে আর সত্য কি আছে? আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় নিভৃতে কি চোখের জল ফেলি না? এবং আমি এখনো বিশ্বাস করি একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও, এই বিজ্ঞান মনস্কতার যুগে দাঁড়িয়েও, যে পৃথিবীতে 4 অক্ষরের একটি শব্দ ভালোবাসা এখনো অসাধ্য সাধন করতে পারে। শরৎচন্দ্র সেই ভালোবাসা দিয়েই আমাদের হৃদয়ে প্রবেশ করেছিলেন। সুতরাং আধার আলোর মধ্যে সেই অন্ধকার থেকে আলোর একটা সামান্য দিক, শরৎচন্দ্রকে প্রণাম করি আমি আপনাদের দেখাবো। যদি আপনাদের ভালো লাগে আমি ধন্য হব। আবার আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ছন্দাদি এবং কল্যাণীদিকে আমার প্রীতি নমস্কার জানাচ্ছি। সুতানুটি আনন্দমের সকলকে আমার সকৃতজ্ঞ ধন্যবাদ। নমস্কার। বক্তব্য রাখবেন নজরুলগীতি সম্রাজ্ঞী কল্যাণী কাজী, আমাদের খুব প্রিয়জন কল্যাণীদি। আমি উপস্থিত এই যে নাট্যপ্রেমীরা আছেন তাদের, ছন্দাকে, মীনাক্ষী চলে গেল, শ্যামলী, এদের সাথে আমি অনেক, শুধু কলেজ সুবাদে নয়, নানাভাবে নানা কাজে নানা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, এবং আনন্দ দেওয়াটাই আমার মুখ্য কাজ। আর প্রদীপের কথা কি বলবো, একটা ছোট্ট ঘটনা বলে বুঝতে পারবেন।
ও যেমন সংস্কৃতি পাগল, আমরাও কিন্তু ছোটবেলা থেকে মানে উত্তর কলকাতাতেই আমার বাস, দর্জিপাড়ার মেয়ে আমি। তো ওর সাথে আমার খুব একটা আলাপ ছিল না, নামে পরিচয় ছিল, কিন্তু পরিচয় খুব আকস্মিকভাবে হয়। এই যে ছন্দার সঙ্গে আজকে আলাপ হলো, এর আগে কিন্তু প্রত্যক্ষ আলাপ হয়নি। আমিও একসময় প্রয়োজন বোধে নাটক করেছি, এই রঙ্গনা মঞ্চেও করেছি। তাই বলছিলাম যে অনেক পথ তো পেরিয়ে এলাম, আর প্রদীপের সঙ্গে আলাপ হওয়াটা ভীষণই একটা মজার একটা অনুষ্ঠানে আমাকে আর প্রদীপকে নিয়ে গেছে। তার সঙ্গে অনেক বড় বড় শিল্পী ছিল গানের জন্য। আমাদের বলা হয়েছিল এটা একটা মহৎ উদ্দেশ্যে হচ্ছে, আমাদের আপনাদের যেতে হবে, খুব একটা ভীষণ। আর একটা তো আমাদের আবেগ আছে যে না, যদি কিছু আমাদের উপস্থিতিতে কিছু উপকার হয়। তো আমি প্রদীপ গেছি, বলা হয়েছিল কাউকে পয়সা দেওয়া হচ্ছে না, এটা সবাই সম্মান, অনেক নামী শিল্পী ছিল। তো আমরা বসে আছি, নানা ধরনের কথা। প্রদীপ কি সুন্দর গান করলো, আমিও গান করলাম। পরে শুনতে পাই একটি প্রথিতযশা শিল্পী এসছেন, তিনি 35,000 টাকা নিয়েছেন। তো প্রদীপ আর আমি বললাম এরকমভাবে তো মিথ্যে কথা বলা, তা এর একটা কী করা যায়? বলে দিদি এরকম আবেগ থাকলে এরকম হবেই, আর আমরা তো বললে তো যাবো, আমাদের তো লোকের সামনে পৌঁছানোটাই উদ্দেশ্য, অর্থটা তো নয়। কিন্তু অর্থের তো আসে, যেখানে এই ধরনের একটা অশুভ প্রতিযোগিতাকে টেনে আনা হয় তখন কিন্তু খুব মনটা খারাপ হয়ে যায়। যাক, সেই হলো প্রদীপের সাথে আমার প্রত্যক্ষ যোগ। প্রদীপ আমার সঙ্গে সম্বন্ধে অনেক কিছু বলেছে। আমি সম্ভাব্য জগতের কিছুই নই, আমি কাজী নজরুল ইসলামের পুত্রবধূ। আর গান ছোটবেলা থেকে শিখেছি, আমার গুরু শ্রদ্ধেয় ধীরেন্দ্রচন্দ্র মিত্র। এমন কাকতালীয় ব্যাপার যে আমি আমার শ্বশুরমশাইকে কিন্তু, আমার যখন বিয়ে হয়েছে, আজকে প্রায় 53 বছর আমার বিয়ে হয়েছে, আর 18 বছর বয়সে এ বাড়িতে এসেছি। কাজেই আপনারা অনুমান করতে পারেন যে আমার জীবন কত লম্বা পথ পেরিয়ে এসে একটা জায়গায় দাঁড়িয়েছে। তো আমি গান ভালোবাসি, একটা গানের বাড়িতে এসেছি। তখন আমার শ্বশুরমশাই কথা বলতে পারেন না। মাত্র 22 বছরের সৃজনশীল, 21-22 বছরের সৃজনশীল জীবনে কি কর্মকাণ্ডই না তিনি ঘটিয়ে গেছেন। এমনকি আজকে যে নাটকের জন্যে আসা, সেই নাটকও তিনি রচনা করেছেন। প্রদীপ বলছে দিদি অন্যের নাটকে তো কাজী নজরুল ইসলাম গান লিখেছেন, কিন্তু ওনার লেখা যে নাটক আছে অনেকেই জানেন না, আপনি তারও গান গাইবেন। তো এইগুলো, এই যে অনুষ্ঠানগুলোতে আমাকে ডাকা হয়, তখন আমি মনে করি, তখন ওই নাটকটা নিয়ে দেখলাম যে নাটকটা উনি কীভাবে লিখেছেন। একটু ভাববার তো বয়স হয়েছে, বয়স হয়ে মানুষ ভাবে, অভিজ্ঞতা দিয়ে ভাবে। তো এই হলো আমার চর্চায়। হঠাৎ কি হয়েছে যে বেরিয়ে আসা ব্যাপারটা একটাই হলো যে 60-এর দশকে আমাদের একটা পারিবারিক বিপর্যয় ঘটে যায়। 1974 সালে আমার স্বামী কাজী অনিরুদ্ধ, প্রসিদ্ধ গিটার বাদক, তিনি মারা গেলেন। 76 সালে, যদিও আমার শ্বশুরমশাই 42 সালের থেকে তার সৃষ্টি থেমে গেছিল, কিন্তু শারীরিকভাবে বেঁচেছিলেন, তিনি চলে গেলেন। এবং 79 সালে চলে গেলেন। আজকে আবৃত্তি শিল্প যেখানে দাঁড়িয়ে আছে,